অনুষ্ঠান আমরা আর কিছুক্ষণেই শুরু করব। আমাদের ২৪ তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আস্তে, আস্তে এগোতে, এগোতে আমরা প্রায় অনুষ্ঠান দিনগুলোরও প্রায় শেষের দিকে পৌঁছেছি। আর তার সঙ্গে বছরের শেষের দিকে পৌঁছেছি। আর এই সমস্ত বছরে যা, যা কিছু ভালো সব আহরণ করেছি এই কদিনে। আর তা দিয়েই আমরা পদার্পণ করব আর ২-৩ দিনেই নতুন বছরে নতুন আশা নিয়ে, নতুন ছোঁয়া নিয়ে আর অনেক, অনেক ভালো থাকা, একসঙ্গে থাকা নিয়ে। আর এই ভালো থাকাগুলো আসবে কোথা থেকে? এই যে আমরা এতদিন ধরে এত নানান মানুষের, গুণী মানুষের সংস্পর্শে আসছি, তারা এমনভাবে তাদের শিল্পের মাধ্যম দিয়ে শুধুমাত্র দেখতে বা শুনতে ভালো না, যেটা মন ছুঁয়ে যায়, মন ভালো করে দেয়, এমন কিছু নানান নিবেদন দেখছি। আর সেইসব নিবেদনগুলো নিয়েই আমরা তো নতুন বছরে পদার্পণ করব। আজও তার অন্যথা হবে না। আমাদের মাঝে আজকে উপস্থিত থাকবেন অনেক গুণীজনেরা, যারা কিছুজন আমাদের মধ্যে এখনই চলে এসেছেন। আমাদের আবারও বলি, সমগ্র অনুষ্ঠানটি কিন্তু আমাদের দাদাভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে, সুপ্রিয় সুদীপ ব্যানার্জি, সেই ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। তাই এখানে যারা বসে আছেন তাদের সকলকে বলছি, আপনারা কিন্তু বাড়িতে জানিয়ে দিন তাড়াতাড়ি। সকলে মিলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব, মঞ্চ প্রস্তুত। রোজ দিনকার অনুষ্ঠানেই আমরা প্রায় ভালো লাগা নিয়ে, ভালো থাকা নিয়ে সুন্দর, সুন্দর গল্প, বাস্তব গল্প, মজার গল্প, হাসির গল্প, দুঃখের গল্প, নানান গল্পের মাধ্যমে শুরু করছি। শ্রুতি নাটক, বিভিন্ন গল্প যা মন ছুঁয়ে যায়, এমন গল্প দিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠানগুলো। আজও ঠিক তেমনই। আমাদের প্রথম অনুষ্ঠানের শুরুতেই আবৃত্তি রেসাইটেশন এবং শ্রুতি নাটক নিয়ে আসছে অজন্তা চক্রবর্তী, শ্রীমতী অজন্তা চক্রবর্তী এবং তার ছাত্রীরা, ছোট, ছোট ছাত্রীরা। তো তাদেরকে আমরা একবার মঞ্চে আহ্বান জানাই। আজকে রোববার, ছুটির দিন। অনেক মানুষ আমাদের সঙ্গে সকাল থেকে রয়েছেন। তাই যারা বাইরে আছেন তাদের সকলকেও বলছি, আপনারা আসুন, এই আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠান কিন্তু একদম শুরু হয়ে গেছে। তাই সকলকে বলছি, আপনারা আসুন। আমাদের প্রবেশ তো অবাধ। সকলে মিলে একসঙ্গে কাটাই এই সন্ধেটা, এই সন্ধেগুলো। যারা মন্দির দর্শন করতে এসেছেন তাদেরকেও বলছি, আপনারা আসুন। আমাদের সামনের যে দর্শক আসন আছে গ্রহণ করুন। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি শিল্পী শ্রীমতী অজন্তা চক্রবর্তীকে। আসুন, একবার হাততালি করতালির মাধ্যমে তাকে আমরা মঞ্চে আহ্বান জানাই। স্ট্যান্ডার্ডগুলো এক থেকে চার, হ্যাঁ, এক থেকে চার, তাহলে এখন 13 থেকে লাগাবি। এখন মঞ্চে শ্রুতি নাটক শুনছি। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সৌরভ চন্দকে।
আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান নানা রঙে সাজিয়েছি। আজকে শ্রুতি নাটক ছাড়াও আছে গান, আছে নাটক। আ তো সকলকে বলছি যারা এসছেন আমাদের সঙ্গে সকাল থেকে রয়েছেন, তারা তাড়াতাড়ি আসুন, আমাদের আসন গ্রহণ করুন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দিয়েছি। শুরুতেই গল্পের ছলে, গল্পের মাধ্যমে জীবনকে একটু জানা শ্রুতি নাটকের মধ্য দিয়ে। আ শ্রুতি নাটক, তারপরে আবার নাটক আছে, গান আছে। তাই সকলকে বলছি আপনারা আসুন, আমাদের দর্শক আসন গ্রহণ করুন। আর আমাদের সমগ্র অনুষ্ঠান প্রত্যেক দিন লাইভ দেখানো হচ্ছে ইউটিউব চ্যানেলে সুপ্রিয় সুদীপ ব্যানার্জি। তাই আপনারা অবশ্যই সরাসরি আমাদের অনুষ্ঠান দেখুন। যারা কাছে আছেন তারা অবশ্যই বাড়ির সব্বাইকে জানিয়ে দিন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং আপনাদের পছন্দ অপছন্দ অবশ্যই লিখে জানান। হ্যালো 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 আরেকটু উঠবে বলছে। তুলতে হবে, একটু তুলতে হবে। হ্যালো, আচ্ছা হ্যালো আচ্ছা আচ্ছা, ঠিক হ্যালো আছে ঠিক আছে। অরূপদা শোনা যাচ্ছে? হ্যালো 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 হ্যালো, হ্যালো। হ্যালো হ্যালো। সময়টার একটু দেখুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো 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 হ্যালো, টেস্ট হ্যালো 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 হ্যালো। হ্যালো 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 দেখুন। ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, একটু তুললে ভালো হয়। হ্যালো একটু আসবো মুখে। হ্যালো, এইবার ঠিক আছে, ওকে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে। শুরু করি। শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আগামী বছরের আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখি। আমরা এসেছি সবাই সুদূর দমদম এয়ারপোর্ট থেকে। আজকে আমাদের অনুষ্ঠান যে সাজিয়ে এনেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো একটাই আমাদের ইচ্ছে, আপনারা যেন প্রত্যেকটি অনুষ্ঠানের পরে এই বাচ্চারা আবৃত্তি শোনাবে, কণ্ঠনাটক শোনাবে, তো একটু করতালি দিলে পরে আমরা আরও একটু বেশি উৎসাহ পাবো। তো অনেক অনেক ধন্যবাদ। আমরা বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাই। তার আগে আমাদের যেটুকু বলতেই হয় সেটা হচ্ছে এই যে লাহিড়ী বাবার আশ্রম, এই নিয়ে আমি এখানে দুবার এলাম। আর আমার পাশে শকুনি পরশুদিনই এসেছিল, আজকে আবার এসেছে সৌরভ। তো এই যে পরপর দুবার এলাম, এত ভালো লাগছে, এত আন্তরিকতা। সুপ্রিয়দার
এত সুন্দর সাজানো একটি অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে নিরলস পরিশ্রম করেন যে দুজন মানুষ আমি জানি, আর সবাই তো আছেনই আপনারা, সেটা হলো গৌরাঙ্গদা এবং মৌসুমী বৌদি। তো এই তিনজন এবং আপনাদের সবাইকে আমাদের অন্তরের শ্রদ্ধা জানাই। আমরা প্রথমেই চলে যাব, আমার পাশে যে দুটো বদমাশ বসে আছে ওদেরকে দিয়ে অনুষ্ঠান শুরু করব। তো শিহান হালদার ও শোনাবে প্রথম রবীন্দ্রনাথের কবিতা, তাই তো? শিহান কি শোনাবে? দুষ্টু। আচ্ছা, দুষ্টু দুষ্টু কবিতা শোনাবে। বলো, শুরু করো। দুষ্টু, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কবাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখনবাবুর দুইটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরও আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। এবারে চলে যাব তৃষান কর। তৃষান আমাদের কি শোনাবে? মুখিয়ার মনে। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই তো দুটো দুটো করে রূপ থাকে, যে কিলেন হাইডের মতো, মুখে একরকম মনে আর এক রকম। তারই খুব সুন্দর একটি ছবি এঁকেছেন কবি সুনির্মল বসু। সেই কবিতাটা আমরা তৃষানের কণ্ঠে শুনে নেব। মুখিয়ার মনে, সুনির্মল বসু। এসো এসো কেশব ভায়া, আজকে সুপ্রভাত। সকালবেলা এলো বেটা, জ্বালাতে নির্ঘাত। তীর্থ থেকে ফিরলে তুমি, ভালোই হলো বেশ। না ফিরলেই ভালো হতো, সন্দেহ নাই লেশ। চেহারাটা দেখছি ভালোই, নাইকো কোনো খুঁত। বেটা যেন শেওড়া গাছের স্কন্দ কাটা ভূত। যেমনি তুমি উদার মানুষ, তেমনি মহৎ প্রাণ। হত ছাড়া বেজায় কৃপণ, নিতান্ত শয়তান। সকালবেলা তোমায় দেখে বেজায় খুশি আজ। এখন বেটা উঠলে বাঁচি, আছে অনেক কাজ। দয়া করে এলেই যখন, বসো তামাক খাই। এই সেরেছে, ওঠার যে আর নাম করে না ছাই। বাড়ির খবর ভালোই বোধহয়, শান্তির সংসার। বাড়ি তো নয়, চিড়িয়াখানা, ভর্তি জানোয়ার। ছেলে তিনটে বড়ই ভালো, আদর্শ সন্তান। একটা গরু, একটা গাধা, একটা হনুমান। দিচ্ছ বুঝি মেয়ের বিয়ে, জামাইটা সুন্দর। ভূতকা হাঁদা, ভূতকা গাধা, বাস কি ভয়ঙ্কর। কি বললে? তোমার বাড়ি, আমার নিমন্ত্রণ? লোকটা নেহাত বাজে হলেও কাজের বিলক্ষণ। আরে যাবে যাবে, সবাই যাবে, পুত্র পরিবার। আরে আর যাই হোক কেশব ভায়া, লোকটা চমৎকার। নমস্কার। এবারে শুনে নেব শিহান আমাদের কি শোনাবে এবারে। সঙ্গীহারা, সুকুমার রায়। সবাই নাচে ফুর্তি করে, সবাই করে গান। একলা বসে হাড়ি চাচার মুখটি কেন ম্লান? দেখছো নাকি আমার সাথে সবাই করে আড়ি, তাই তো আমার মেজাজ খ্যাপা, মুখটা এমন হাড়ি। তাও কি হয়, ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই, শোধাওনি তো তাকে। শালিক পাখি বেজায় ঠেটা, চেঁচায় মিচিমিচি, হল্লা শুনে হাড় জ্বলে যায়, কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তো, শুনলে না তার গান।
দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণে, তেমনি আবার কালো। রূপ যদি চাও, যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারোর আছে? মাছরাঙা তাহলে কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙের মতো দেমাগ দেখে মরি। পায়রা, ঘুঘু, কোকিল, চড়াই, চন্দনা, টুনটুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি। ওগুলো সব ছ্যাবলা পাখি, নেহাত ছোট জাত, দেখলে আমি তফাৎ হাঁটি অমনি 25 হাত। এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি যে, সবার তুমি খুঁত পেয়েছো, নিখুঁত কেবল নিজে। মনের মতো সঙ্গী তোমার কপালে নাই লেখা, তাই তো তোমায় কেউ পোছে না, তাই তো থাকো একা। নমস্কার। দেখুন কি সুন্দর করে সুকুমার রায়ের কবিতার মধ্য দিয়ে একটা মেসেজ আমাদের দিয়েছেন। এই যে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে গিয়ে পছন্দ করে না, ও ভালো না সে ভালো না, কিন্তু সবার সাথে আমাদের সুন্দর করে মেলামেশা করতে হবে, নানা ধরনের নানা জাতি ধর্ম সব নির্বিশেষে আমাদের সবাইকেই বন্ধু করতে হবে, তার একটা সুন্দর দৃষ্টান্ত এই কবিতার মধ্য দিয়ে আমরা পেলাম। এবারে তৃষান আমাদের কি শোনাবে? দাঁড়ের কবিতা, সুকুমার রায়। আচ্ছা, দাঁড়ের কবিতা। এটা একটা কথা বলি, এই কবিতাতে বেশ দাঁড় এবং দাঁড় দুটো ওয়ার্ডের খুব সুন্দর মানে ব্যবহার কবি করেছেন। আপনারা শুনুন, ভাল লাগবে। চুপ কর, শোন শোন, বেয়াকুব প্রশ্নে থেকে গেছি বাপ রে কি ভয়ানক প্রশ্নে। ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে ঝিম ঝিম টন টন ব্যথা করে হাড়েতে। এক ছিল দাঁড়ি মাছি, দাঁড়ি তার মস্ত, দাঁড়ি দিয়ে দাঁড়ি তার দাঁড়ে খালি ঘষত। একদিন সেই দাঁড়ে দাঁড় কাক দাঁড়ালো, কাঁকড়ার দাঁড়া দিয়ে দাঁড়ি দাঁড়ে তাড়ালো। কাক বলে রেগে মেগে, বাড়াবাড়ি হইতো, না দাঁড়াই দাঁড়ে তবু দাঁড় কাক হইতো। ভারী তোর দাঁড়িয়ে শোন বলি তবে রে, দাঁড়বি না তুই বেটা, দাঁড়ি হোস কবে রে। পাখা হলে পাখি হয় ব্যাকরণ বিশেষে, কাঁকড়ার দাঁড়া আছে দাঁড়ি নয় কিসেসে। দূর দূর ছাই দাঁড়ি, দাঁড়ি দিয়ে পাড়ি দে। দাঁড়ি বলে বাস বাস ওইখানে দাঁড়ি দে। নমস্কার। এরপরে এদের দুজনের একটি ছোট্ট কণ্ঠনাটক আমাদের সবারই পরিচিত, অমল ও দইওয়ালা, ডাকঘর নাটকের অংশবিশেষ, সেটা আমরা একটু শুনে নেব। তারপরে আমাদের দুজনের ছোট্ট একটি শ্রুতি নাটক। দই দই ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড়ের তলায়? কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে।
মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কিনা তারা যে সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে আমাকে তোমাদের গ্রামে। যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঘ কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কীরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। সুরটা আমাকে শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুরকে শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশে যেমন খুব শেষ থেকে পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভাঁড় দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে তোমার কাছে শিখে নিলুম। নমস্কার। বাহ। এই নাটকটি গৌরাঙ্গদার অনুরোধেই করা। এর আগেও দাদা এই নাটকটা প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেছিল, এই দুটি বাচ্চাকে দিয়েই করাতে হবে। তো গৌরাঙ্গদার অনুরোধে অনেকগুলো অনুষ্ঠানেই ওরা করলো। তো এরা তো ছোট, এরাও তো বোঝে না, বলছে একই নাটক আর কতবার করব। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ বাবা তোমাদের দুজনকে। তোমরা কি এবার একটুখানি নিচে গিয়ে বসবে? হ্যাঁ, তাই তো, পুরোটা না দেখে বলছি, এটাই তোদের বড় ব্যাপার। আর এরা যা দুষ্টু, যা দুষ্টুমি বাঁদরামো করে, তারপরে যে কি করে বলে, ওরা যখন বলছে আমার বুকটা দুকপুক করছে, এই বুঝি সব গোলমাল করে দিল। আচ্ছা, বৌমাসি কি আসবে মিউজিক দেওয়ার জন্য? হ্যাঁ, এসো তোমরা তাহলে একটু নিচে গিয়ে বসো। আসতে আচ্ছা, ওখান থেকে জ্যাক দিয়ে হলো না? হলো না। আপনি মিউজিক ওই মাইক্রোফোনেতে করুন, হ্যাঁ? হুম। কারণ সাপোর্ট করতে না কর। ওই মাইক্রোফোন সাপোর্ট করাবে না, মাইক্রোফোনটা দিয়ে দাও। ঠিক আছে, এটা কি এই সামনে এই করে করবে, তাই তো? ঠিক আছে, এখানে রাখো। একটা মাইক্রোফোন ধরিয়ে নে, একটা মাইক্রোফোন ধারে চাই। আচ্ছা, তাহলে ওইটা কি অফ করে দেবেন আপনারা? করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। থাকবে, ওটা থাকবে, ওটা থাকবে, ওটা থাকবে। না, ওটা মোবাইলে দেবে, অসুবিধা নেই। স্ট্যান্ডে কি একটু নামিয়ে দেওয়া হবে বুকটা? হ্যাঁ, এবার যা এদিকে যা, একবার যা। রমেশকে যা, মোবাইলে তো হবে, সেই অনুযায়ী করে দে, একদম নিচের দিকে মুখ করে বা ইয়ে করে। হ্যালো হ্যালো, আমার মোবাইলটা একটুখানি ওনাকে দিয়ে দাও না, একবার চেক করে নাও দিদি। এই মোবাইলটা এইটা একটু দিয়ে দাও না, ভিডিও অন করা আছে, এই ওনাকে এইটা থেকে। আচ্ছা, ঠিক আছে, বেশ, ওকে। আমাদের আজকের নাটক, তুমি বলো নাটক কারা কারা করছি কিভাবে। পেইং গেস্ট। আমাদের এই নাটকটির নাট্যকার সকলেই নাম জানেন, স্বপন গাঙ্গুলি। হাসির নাটক মূলত ওনার লেখা, এবং খুব সুন্দর সুন্দর নাটক উনি আমাদের উপহার দিয়েছেন। আপনাদের এই অনুষ্ঠানের জন্য আমরা পেইং গেস্ট নাটকটা নিয়ে এসেছি। আমরা কণ্ঠদানে থাকব অজন্তা, আমি সৌরভ, আর আমাদের সঙ্গে আবহ সঙ্গীতে থাকবে বৌমাসি মধুমিতা গোস্বামী। মধুমিতা দি। শুরু করছি।
চেক করবে নাকি? শ্রুতি নাটক পেইং গেস্ট। মিউজিকটা কোথাও শোনা যাচ্ছে? মিউজিকটা কি শোনা যাচ্ছে? মিউজিকটা ও খুবই কম, বাড়িয়ে দিলাম। মুশকিল, একেবারে শোনা, এটা তো এটা কি একটু বাড়ানো যাবে? বাড়ানো আছে যাচ্ছে। ঠিক আছে। নাটক পেইং গেস্ট। হ্যালো, হ্যাঁ, কি করছো নীরা? কি আবার করব? চিত হয়ে শুয়ে কাগজ পড়ছি। উল্টাও উল্টাও উল্টাও। উল্টাবো? হ্যাঁ, উল্টাও দাঁড়াও, উল্টাও। উল্টেছি, উপর হয়ে শুয়েছি, বলো কি বলবে? আরে দেখ, শরীরটা উল্টাতে কে বলেছে? তবে? কাগজটা উল্টাও। আচ্ছা দাঁড়া দাও। ওটা উল্টাও উল্টাও। দাঁড়াও, দাঁড়াও। পেজ পড়ে যাও। হ্যাঁ হ্যাঁ, গিয়েছো এসেছি। গিয়েছো, আচ্ছা ঠিক আছে। তলার দিকে দেখো। তলার দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার একটা অ্যাড দিয়েছে, পেইং গেস্ট চাই। স্বামী স্ত্রী একা থাকি, একমাত্র ছেলে বাইরে থাকে, নির্ঝঞ্ঝাট সম্ভ্রান্ত ঘরের মহিলা, পেইং গেস্ট চাই, থাকা খাওয়া মাসিক 5,000 টাকা, 70 যোগাযোগ করুন। ঠিকানা চিন্ময় ঘোষাল, 13-1 পাইকপাড়া লেন, কলকাতা। হ্যাঁ, তুমি আজই চলে যাও, বুঝলে? আমার লেডিস হোস্টেল? আরে গুলি মারো। এক্সট্রা টাকাটা আমি পাঠিয়ে দেবো। এটা একটা দারুণ সুযোগ, কিন্তু যেমন করে হোক তোমাকে ওদের অ্যাকসেপ্ট করাতেই হবে। তারপরে ব্যবস্থা আমি করবো, বুঝলে? তুমি একটা পাগল। বেটার দেন ছাগল। এটা হয় না তন্ময়, তোমার বাবার মতো রাশভারী লোক একটা পেইং গেস্ট মেয়েকে পরে বাড়ির বউ হিসেবে মেনে নেবে? কেউ নেয় কখনো? আরে যদি একবার ঢুকে পড়তে পারো, স্রেফ মাকে হাত করবে। আমার বাবা না মা ছাড়া কারুর কথা শোনে না। তুমি না আজই চলে যাও, বুঝলে? আমি এখন অফিসে বেরোচ্ছি, রাতে ফিরে ফোন করব। বাবাকে দেখে শেখো, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। আগে মা হও, তারপর সব দেখা যাবে। শোনো, তুমি না একটা অর্ডিনারি শাড়ি পরে যাবে, হ্যাঁ? ওরা বেশি সাজগোজ পছন্দ করে না। ঠিক আছে, তোমার দেওয়া একটা শাড়ি পরে যাব, ওগুলো তো সবই অর্ডিনারি। এই খোঁচা দিচ্ছ সুযোগ পেয়ে, হ্যাঁ? বেশ, তুমি সাকসেস হও, তোমাকে আমি একটা ফিরদৌসি শাড়ি কিনে দেবো। আরে ওটা ফিরদৌসি না, জারদৌসি, মনে থাকে যেন। রাখছি। হ্যালো। তন্ময়, হ্যাঁ, হ্যাঁ। হয়ে গেছে, কাল থেকেই জয়েনিং, জানো? 1,000 টাকা অ্যাডভান্স দিয়ে এলাম। আরে বাবারে, সো মেনি থ্যাঙ্কস নীরা। আমি তো সারাদিন না অফিসে নার্ভাস হয়েছিলাম। কি করে ম্যানেজ করলে? আমি তো বুঝতে পারছি, আমাকে দেখেই না ওনাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু মুখে সেটা প্রকাশ করছেন না। তোমার মাকে দেখি আমি তো 2 চোখে 5 ml করে জল ঝরিয়ে নিলাম। হ্যাঁ, কেন? বললাম আপনার মুখটা না ঠিক মা সরস্বতীর মতো। ওহ, আরে মা দুর্গা বলতে পারলে না? না, মা দুর্গার মধ্যে শুধু একটা মাতৃত্বের ছাপ, কিন্তু মা সরস্বতীর মধ্যে কেমন একটা শিক্ষিত এডুকেটেড মহিলার ছাপ। এই দেখো, আর বাবার রাশভারী মুখটা দেখে আবার অসুরের সঙ্গে তুলনা করে বসনি তো? পাগল, বললাম আপনি যেন সাক্ষাৎ কার্তিকের বাবা। বাবা তো কি খুশি হলেন, বললেন ঠিক বলেছ মা জননী, আমার ছেলেকে যখন দেখবে তখন মনে হবে সত্যি সত্যিই যেন কার্তিক ঠাকুর দেখছো। মনে মনে বললাম বেটে কার্তিক। এই দেখো, আরে লম্বা কার্তিক আবার হয় নাকি? ফ্যামিলির মধ্যে একটা হাইটের সামঞ্জস্য থাকবে না? যাকে আর কি হলো বলো তুমি। এই জানো, আরো 2টো মেয়ে এসেছিল, ফ্যান্টাস্টিক দেখতে, কিন্তু বড় উগ্র সাজ। তোমার বাবা তো ফিরেও তাকালেন না। ছেলের স্বভাব পেয়েছে। তোমার মুন্ডু, তুমি হলে ড্যাব করে চেয়ে থাকতে। ও কথা বলো না নীরা, আমার মতো ধোয়া তুলসী পাতা ছেলে তুমি একটাও পাবে না। তাই নাকি? তুমি হলে দোয়া বিচুটি পাতা, হাত দিলে কুটকুট করবে। ঠিক আছে, এবার থেকে গ্লাভস পরে থাকবে, হ্যাঁ? যাকে তোমায় কোথায় থাকতে দেবে দেখালো কিছু ওরা? ওপরে, এই তোমার ঘরটাও দেখালো জানো। কেমন দেখলে গো? ভালো, ফুল ছাড়া ফুলদানি। এই যে আমি এত দূরে আছি, এও তো হাত ছাড়া হাতছানি, হ্যাঁ? ওকে, উইশ ইউর গুড লাক। কাল থেকে নতুন জীবন, পেইং
গেস্ট। আহা, কি সুন্দর ব্যবহার, যেমন বাবা তেমনি মা। কিন্তু আমি যেই বাড়িতে বউ হয়ে ঢুকবো, বেশ রাতারাতি ব্যবহার চেঞ্জ। এটা কেন করলে বৌমা, ওটা কেন করলে না, বাপের বাড়ির লোক তো আসে কেন বৌমা? আমাকে তো মাল চেননি, বৌমা যখন বোমা হয়ে ফাটবে না, একেবারে কালী পুজোর দোদমা। পাড়ায় কীর্তন হবে, তুই যদি মা এত ভালো, শ্বশুর কেন তোর বদতলে। এখন সবই ভালো ভালো, শুধু এরা সপ্তাহে 2 দিন নিরামিষ খায়, ওইটাই আবার। হ্যালো, আরে আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। এই নীরা, সব ঠিক আছে তো নাকি? আরে তুমি তো আমাকে বলনি এরা শনি মঙ্গলবার নিরামিষ খায়। আরে আগে খেতো না জানো তো, ওই পাড়ায় নাকি কে বুঝিয়েছে শনি মঙ্গলবার নিরামিষ খেলে ছেলের বউ ভালো হয়, তাই। সপ্তাহে 2 দিন নিরামিষ খেলে মাসে 5,000 কেন লাগবে? এই অত হিসেব করো না তো, মনে রেখো ওরা তোমার ভাবি, শ্বশুর শাশুড়ি। তুমিও টাকা পাঠানোর সময় পরিমাণটা একটু কমিয়ে দেবে, আমার থেকে তো পাবেই 5,000 টাকা। এইসব কথা শুনতে না একদম ভালো লাগে না, বুঝলে তো। এই কি একটু রোমান্টিক কথা বলো না। তোমার যত রোমান্টিক কথা টেলিফোনে, সামনে এলেই তো রোমান্টিসিজম একেবারে কর্পূরের মতো উবে যায়। তখন যে আমি তোমাতেই ভরপুর। সেই জন্যই তো জ্ঞান থাকে না দিন দুপুর। ও ভালো কথা, শোনো, সেদিন তোমার বন্ধু সজলের সঙ্গে দেখা হয়েছিল জানো, আমি তো চিনতেই পারিনি। কেন, খুব মোটা হয়েছে নাকি? না না, মোটা নয় মোটা নয়, মাথায় পরচুল লাগিয়েছে। হ্যাঁ? হ্যাঁ, বেশ সুন্দর মানিয়েছে জানো, ফাটাফাটি। যা, তাহলে ওই সজলের সঙ্গে তো এবার থেকে হাঁটাহাঁটি করতে পারো। পরের স্ত্রী আর পরের চুল নিয়ে অনেককেই সুন্দর মানায় ওরকম। আরে রাগ করছো কেন? আমি সজলকে বলেছি তোমার জন্য ওরকম একটা পরচুলা অর্ডার দিতে। সে কি? আরে আমার এই নিজের চুল। এটাও থাকবে, ওটাও থাকবে, অরিজিনালটা মাথায় থাকবে আর ডুপ্লিকেটটা থাকবে আমার আলমারিতে। বাবা মা তো আর চিরকাল কারোর থাকে না, তখন তো ন্যাড়া হতেই হবে, তখন পরাবো। আরে তাই বলে এত আগে থেকে? আরে পরে দাম বেড়ে যাবে, নেপথুলিন দিয়ে রেখে দেবো, কিচ্ছু হবে না। হ্যাঁ, তাহলে ন্যাপথলিনটাই আগে কিনে রাখো, এই পরে জানো, দাম বেড়ে যাবে। আচ্ছা শোনো না শোনো না, হ্যাঁ, বলো বলো। আজ দুপুরে না তোমার খাটটায় গিয়ে খুব শুতে ইচ্ছে করছে। এই খবরদার খবরদার, ও খবরদার নীরা, ফুলসজ্জার আগে আমার খাটে তোমার শুতে নেই। কেন কেন, কি হবে? আরে অকল্যাণ হবে। এই এই রাখছি রাখছি, মা বোধহয় এদিকে আসছে। হ্যাঁ, গুড নাইট। এই কি বলছো, কি বলছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলেছি না সকালে টেলিফোন করবে না, আমাকে এক্ষুনি অফিসে ছুটতে হবে। এনি প্রবলেম? তোমার বাবা মাটি তো একেবারে মেড ফর ইচ আদার, যেমন নুন তেমনি মরিচ। ওহো, বা কি বলবে বলো না, তুমি তাড়াতাড়ি বলো। আরে কাল রাতে ওরা ডিনারের টেবিলে বসে আলোচনা করছে, আমি খুব ভালো মেয়ে, খুব কাজের মেয়ে, তাই বাবা কি বলছেন জানো, রান্নার লোক ছাড়িয়ে দাও, ওকে দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলি রান্না করিয়ে নাও। মা আবার এক কাঠি ওপরে বলছেন, আমি তো ভাবছি সামনের সপ্তাহ থেকে তোলা ঝিটাকেও ছাড়িয়ে দেবো। এই শোনো, এই যদি আমাদের মধ্যে সম্পর্ক হয় না, তাহলে কিন্তু আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে বলে দিলাম। আরে মাথা ঠান্ডা করো নীরা, সব ঠিক হয়ে যাবে। আমি তো ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি, স্যাংশন হলেই চলে যাবো। এত কিছু করলে আমি পিএইচডিটা করবো কখন? আর যাই করি, আগুনের সামনে আমি রান্না করতে পারবো না, ব্যাস। নীরা, মনে রেখো, সীতা প্রেমের জন্য অগ্নি পরীক্ষা দিয়েছিল, আর তুমি সামনে ওই আগুনের সামনে সামান্য রান্না করতে পারবে না? হ্যাঁ, তাও আবার এইচপি গ্যাসের আগুন। না, পারবো না, কোনো আগুনেই পারবো না। আচ্ছা শোনো শোনো, আমার মনের অবস্থাটা একটু বোঝবার চেষ্টা করো। সেখানে যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি কি তোমার দমকল? কি গ্যাড়া করলে পড়লুম রে বাবা। হ্যালো হ্যালো, কি হলো, কি হলো নীরা, কাঁদছো কেন? তন্ময়, বলবে তো, কাঁদছো কেন? তন্ময়, ওরা আমাকে দিয়ে কোমর পরিষ্কার করিয়েছে। এই দেখো, এর জন্য এত কান্না? হ্যাঁ, নিজেকে প্রমোট করার জন্য একটু কোমর পরিষ্কার করতে পারবে না? তুমি জানো
ওই আমেরিকায় ইন্ডিয়ান ছেলেমেয়েরা হোটেলে কাপ প্লেট পর্যন্ত ধোয়। হ্যাঁ, তুমি সচক্ষে দেখেছো? সচক্ষে পড়েছি, লোকেরা লিখেছে। শোনো, হ্যাঁ। একটা ভালো খবর আছে। এই দেখো, মা বাবার কাছে আছে, আবার কিসের ভালো খবর? দেখ, দুপুরে স্বপ্ন দেখলাম তোমার ছুটি গ্র্যান্ট হয়েছে। তাই যেন সত্যি হয়। রাখি, বুঝলে আজকে কেন? ঘুম পাচ্ছে। দেখ, পাক ঘুম। এই একটু ঘুম পাড়ানি গান গাইবে গো? তোমার মাকে ফোনটা দিচ্ছি, আদরের বুড়ো ভামকে গান গেয়ে ঘুম পাড়াবে। রাখলাম। নীরা, নীরা, হয়ে গেছে, হয়ে গেছে, আমার ছুটি স্যাংশন হয়ে গেছে। আজ রাতের ট্রেনেই যাচ্ছি, কাল সকালেই তোমার সঙ্গে দেখা হচ্ছে। সত্যি? হ্যাঁ। ইস, আমার যে কি আনন্দ হচ্ছে না। এই, তুমি বাবা মাকে এক্ষুনি ল্যান্ডলাইনে খবরটা দাও। হ্যাঁ হ্যাঁ, তোমার ফোনটা ছেড়েই আমি বাবার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? এই শোনো শোনো, হ্যাঁ। ওদের সামনে তুমি যেন আবার তুমি করো না, আপনি বলে কথা বলবে। কোনো কথাই হবে না, স্রেফ আদর হবে। এই একটা যা প্ল্যান করেছি না। আবার কি প্ল্যান? আরে শোনো না, কাল সকালে হাওড়া স্টেশনে নেমেই বাবাকে এবার একটা ফোন করবো, বুঝলে? বলবো ট্রেনে খুব অসুস্থ হয়ে পড়েছি, আমি অ্যাম্বুলেন্সে বাড়ি যাচ্ছি, তুমি হাবুল ডাক্তারের কাছে চলে যাও একেবারে। হ্যাঁ জানি ঘন্টাখানেক লাগবে, তবু তুমি যাও। হ্যাঁ বলবো। তারপর এই তারপর মাকে মন্দিরে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নামে পুজো দিতে পাঠাবো, সেও ঘন্টাখানেক লাগবে। তো বাড়িতে ঢুকেই বাড়ি ফাঁকা, বাবা ডাক্তার, মা মন্দির, স্রেফ তুই আর আমি, মানে বুঝতে পারছো? আর তাছাড়া ট্যাক্সির চেয়ে অ্যাম্বুলেন্স এখন অনেক সস্তা। বাপকা বেটা। জরুকা গোলামও বলো। হ্যাঁ। হ্যাঁ, তো ভেঙে পড়বেন না। আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। উনি তো ডাক্তারের কাছে গেছেন, আপনি মন্দিরে গিয়ে শান্ত হয়ে মাকে ডাকুন। মা কালী আপনার কথা নিশ্চয়ই শুনবেন। আর দেরি করবেন না, যান যান, চলে যান। আমি দরজা বন্ধ করে দিচ্ছি। অ্যাম্বুলেন্সের শব্দ শুনলেই আমি দরজা খুলে দেবো, তারপর ওনাকে ওনার ঘরে শোয়াবো, ঠিক আছে? যান যান, আসুন আসুন। তন্ময়, এই বাড়ি খালি তো? হ্যাঁ? চলো 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 আমার ঘরে চলো চলো। এই তুমি খুব রোগা হয়ে গেছো তন্ময়। এই জানো নীরা, অ্যাম্বুলেন্সে শুয়ে আসতে আসতে আমার মাথায় আবার একটা প্ল্যান এসেছে। আবার প্ল্যান? হ্যাঁ, জানো আমাদের ওয়েডিং সেরিমনিটা না এমন করো, কলকাতার ইতিহাসে এই প্রথম হবে। সেটা কিরকম? ওই যে হিন্দু সৎকার সমিতির গাড়ি দেখেছো তো? ওই রকম। তবে ভেতরে ডাবল বেড থাকবে, তুমি আর আমি বিদেশিদের মতো ওয়েডিং ড্রেস পরে শুয়ে থাকবো, আর চারিদিক থেকে লাল গোলাপ পড়বে, বিউগল বাজবে, আস্তে আস্তে প্রসেশন এগিয়ে চলবে। ছাড়ো, কি না, কাছে এসো না, এসো না, কাছে এসো। আরে আমি কত দূর থেকে এলাম বলো তো, এসো না। এই কাছে এসো। কি হচ্ছে কি? না ওই বেল বাজলো, মা বোধহয় এসে গেছে। না ওই বেল বেজে গেছে। না চলো, বাকিটা পরে শুনবো, রাতে শুনবো, কেমন? ছাও। ধন্যবাদ। নমস্কার। সুপ্রিয়দা অনেক দেরি করে শুনলেন, আমার একটু মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, কেমন লাগলো জানি না আপনাদের। একটু হাততালি পেলে বুঝতে পারবো। না, দু একজন একটু হাসির আওয়াজ শুনতে পেয়েছি। হ্যাঁ, দু একজন হাসছে, মানে হাসির নাটকে হাসি পেয়েছে, এইটুকু শুনতে পেয়েছি বাস। ঠিক আছে, দাদাকে আবার আমাদের সবার তরফ থেকে নমস্কার জানাই, শ্রদ্ধা অনেক। আবার কখনো দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই জোরে হাততালি আমাদের ক্ষুদে শিল্পীদের জন্য, ওরা এত সুন্দর করেছে প্রত্যেকে, দুজনাই, শিহান এবং তৃষান। সবচেয়ে বড় কথা, ওরা যা করেছে মুখস্থ স্মৃতি থেকে করেছে।
হ্যালো। ওদের দুজনাকে ওদের আগামী দিনের জন্য অনেক শুভকামনা। ওরা সত্যি, আমরা জানি যে ওরা ভালো করবে, আরও ভালো জিনিস ওদের থেকে শুনতে পাবো। আসলে শিল্প, বাচ্চারা তো খুব স্মৃতি তাদের আমাদের বড়দের থেকে অনেক বেশি, তাই জন্য এত সুন্দরভাবে ওরা পুরোটা বলেছে। এবার আমরা আমাদের শিল্পীদের বরণ করে নেব এবং তার সঙ্গে জানাবো আগামী দিনের জন্য অনেক শুভকামনা। আসছে বছর তাদের যেন খুব ভালো কাটুক, ভীষণ ভালো কাটুক। এর সঙ্গে চলে যাব আমরা আমাদের পরবর্তী নিবেদনে। পরবর্তীতেও আবৃত্তি মঞ্চে। আচ্ছা, একটু ছোট ফটো সেশনের পালা। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী নিবেদনে। মঞ্চে ডেকে নেব শিল্পী, বাচিক শিল্পী শ্রী অরূপ চ্যাটার্জিকে। আসুন আমরা করতালির মধ্যে দিয়ে আমরা তাকে মঞ্চে আহ্বান জানাই এবং আবৃত্তি শুনি। হ্যালো, হ্যালো, হ্যালো। একটু বাড়বে। হ্যালো, হ্যালো। নমস্কার সমাগত সকলকে, আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার আভূমি প্রণাম। এই জায়গায় যখনই আসি, গতবারও এসেছিলাম, আপনারা জানেন যারা যুক্ত আছেন যে মহৎ প্রাণের স্পর্শ লাভ হয়। তিনি যেন সর্বত্র এখানে বিরাজিত। আমরা এখানে এলেই সেই মহৎ প্রাণের স্পর্শে নিজেরাও সঞ্জীবিত হই এবং উজ্জীবিত হই। কাজে এটি আমি নিজেকে ধন্যবাদ কি দেব, নিজেকে খুবই আনন্দিত হয় নিজের মনে, যেরকম একটি জায়গায় এসে আমি অনুষ্ঠান করতে পারছি। যেহেতু মূলত আধ্যাত্মিক ভাবের ওপর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, সেজন্য আমি কবিগুরুর দুটি সেবা ভাবের উপরে কবিতা প্রথমে আবৃত্তি করব, তারপর একটি ছোট কবিতা, তারপর শেষ করব। অনেকেই শুনেছেন, তবু বারবার উচ্চারণ করতেও ভালো লাগে, শুনতেও হয়তো আপনাদের ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে শুনলে। আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী কাব্যের অন্তর্গত দুটি কবিতা আমি বলবো। প্রথমটি অভিসার।
সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িত শিখায় মিলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলায় আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বার বার, আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে বকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছো তুমি ওগো দয়াময়। শুধাইল নারী, সন্ন্যাসী কয়, আজই রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। দ্বিতীয় যে কবিতা সেটিও সেবাভাবের উপরেই। যদি ইচ্ছে থাকে কারুর, ক্ষমতা কম হলেও যদি গুরুর প্রতি যথাযথ ভক্তি থাকে, তাহলে সে কাজের দায়িত্ব আমরা নিতে পারি। নগর লক্ষ্মী। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহা রবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতেরে অন্নদান ও সেবা তোমরা লইবে বলো কেবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেঁট, কহিল সে করজুড়ি ক্ষুধার্ত বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্য কোথা আজ। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মা প্রেত, রাজকর যোগানো কঠিন, হয়েছি অক্ষম দিনহীন। রহে সবে মুখে মুখে চাহি,
কাহারও উত্তর কিছু নাহি। নির্বাক সে সভা ঘরে, ব্যতীত নগরী পরে, বুদ্ধের করুণ আঁখি দুটি, সন্ধ্যা তারা সমরকে ফুটি। তখন উঠিল ধীরে ধীরে, রক্ত ভাল লাজ নম্র শিরে, অনাথ পিণ্ডদ সুতা, বেদনায় অশ্রুপ্লুতা। বুদ্ধের চরণ রেণু লয়ে, মধু কণ্ঠে কহিল বিনয়ে, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া, তব আজ্ঞা লইল বরিয়া। কাঁদে যারা খাদ্যহারা, আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার, আমি আজি লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি, লইলে মস্তক পাতি, এহেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। কহিল সে নমি সবা কাছে, শুধু এই ভিক্ষা পাত্র আছে। আমি দিনহীন মেয়ে, অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাবো দয়া, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভান্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে, এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা। শেষ নিবেদন। আপনারা জানেন যে এবছর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ চলছে, তাই কিশোর কবিকে শ্রদ্ধা জানিয়ে এবং আমাদেরও আরেকবার নতুন করে দেশপ্রেমের প্রতি ভালোবাসা জানিয়ে এই কবিতাটি আমি পাঠ করব। কবিতার নাম জাগবার দিন আজ। জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়া ছবি ভাসছে, তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে, মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে শেল হানবে। আজকের দিন নয় কাব্যের, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের। শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি, কিন্তু বাঁশরি বৃথা, জমবে না আজ কোনো আসরি। আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার, মৃত্যু ঘরের কোণে আজ আর নেই যেন নিস্তার। মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন, আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন। তাই এসেছে দেখি পৃথ্বী, কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি। কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণ যজ্ঞ চলে নিত্য। পণ করো দৈত্যের অঙ্গে, হানব বজ্রাঘাত মিলব সবাই একসঙ্গে। সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির। সংগ্রাম শুরু করো মুক্তির, আজকে শপথ করো সকলে। বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে। তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, একতাবদ্ধ হও এখনই। তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, একতাবদ্ধ হও এখনই। শেষ করছি এই দেশপ্রেমের ওপর। আজকাল আর বেশি শোনা যায় না, আগে শোনা যেত। ছোট্ট একটি খালি গলায় মুকুন্দ দাসের গান। চল 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 চল, আজি চল রে চল রে চল রে ও ভাই, জীবন আহবে চল। চল চল চল, আজি চল রে চল রে চল রে ও ভাই, জীবন আহবে চল। বাজবে সেথা রণভেরি, আসবে প্রাণে বল। বাজবে সেথা রণভেরি, আসবে প্রাণে বল। চল চল চল, আজ চল রে চল রে চল রে ও ভাই, জীবন আহবে চল। বেঁচে থেকে ভাই কি সুখ আছে, লাগুক জীবন দেশের কাজে। বেঁচে থেকে ভাই
কি সুখ আছে, লাগুক জীবন দেশের কাজে, জীবন দিলে জীবন পাবি, হোক জনম সফল। জীবন দিলে জীবন পাবি, হোক জনম সফল। চল চল চল, আজি চল রে চল রে চল রে ও ভাই, জীবন আহবে চল। চল চল চল, চল চল চল। দাদা, আপনি আমাদের মাঝে এসেছেন, আজ আমরা আপনাকে আমাদের ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে বরণ করে নিচ্ছি। আমরা এতক্ষণ আবৃত্তি শুনছিলাম শ্রী অরূপ চ্যাটার্জি। করতালির মাধ্যমে তাকে আমরা বরণ করে নেব। আমাদের এবারের নিবেদন নাটক। আসছে ঋত্বিক নাট্যগোষ্ঠী, তাদের নাটক নিশি কুটুম্ব। নাটক নিয়ে আমাদের বলার কিছু নেই, কারণ আমরা সম্পূর্ণটা দেখতে চাই, শুনতে চাই এবং বুঝতে চাই কি বলতে চাইছে তারা। সমাজের বর্তমান পরিস্থিতির উপর নাটক নিশি কুটুম্ব। আপনাদের কাছে আর একটি বিষয় আমি জানাতে চাই। আপনাদের প্রিয় দাদা ভাই আমাদের সামনেই বসে আছেন, শ্রদ্ধেয় মানুষ। তার বহু গুণের মধ্যে অন্যতম একটি হচ্ছে উনি খুব সুন্দর গল্প লিখছেন। লেখক মানুষ, বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমাদের জীবনের যে বিভিন্ন দিক আছে মানব জীবনের, তার উপর ভিত্তি করে তার বাস্তবতা, তার রহস্যময়তা নিয়ে তিনি নানা রকম গল্প লিখছেন এবং সেটি গল্পের দর্পণ নামক অনুষ্ঠানে ইউটিউবে এটা প্রচারিত হচ্ছে। তা আমি আশা করব আপনারা দেখবেন, গল্পগুলি দেখবেন এবং শুনবেন। বিশিষ্ট শিল্পী যারা আছেন, মানে বাচিক জগতে যারা বিশিষ্ট শিল্পী কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে, তারা অভিনয় করছেন, ওনার পরিচালনায় উনি নির্দেশ দিচ্ছেন এবং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে। যারা এখনো জানেন না তাদের কাছে এটি আমার অনুরোধ যে আপনারা এই গল্পের দর্পণ অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন, এটি আমার বিশেষ অনুরোধ। আমি নিজেও নিজেকে ধন্য মনে করছি, উনি আমাকে সুযোগ দিয়েছেন, আমিও অভিনয় করি, আরও বিশিষ্ট মানুষরা আছেন তারা অভিনয় করেন। দেখলে আমাদের ভালো লাগবে এবং দেখবেন ক্রমশ এর প্রতি একটা তীব্র আকর্ষণ বোধ করবেন। আজকাল তো আমাদের সময় কম, সব সময় বড় কিছু দেখা সম্ভব হয় না। ভালো জিনিস শুনেও কিন্তু আমরা অনেক কিছু শিখে নিতে পারি চট করে। এই সুযোগটি কাজে লাগাবেন। শনিবার রাত 10টায় গল্পের দর্পণ আমরা শুনতে পাবো আমাদের শনিবার রাত 9টায় গল্পের দর্পণ ইউটিউবে দাদা ভাইয়ের চ্যানেলে আমরা প্রত্যেকে শুনি, আপনারাও শুনবেন। কাছের এবং দূরের বন্ধুরা সবাই শুনে জানাবেন কেমন লাগছে গল্পের দর্পণের গল্প। শুনবো তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে কিন্তু গল্পতে কমেন্ট করতে ভুলবেন না। আমাদেরও জানাবেন যে সকলের কেমন লাগছে, বা আপনাদের যদি কোনো পরবর্তী সাজেশন থাকে, মনে হয় যে আমরা এই গল্প শুনতে চাই, তাও আমাদের জানাবেন। আপনারা শুধুমাত্র নিজেরা তো শুনবেনই, বন্ধু বান্ধব সকলে। দাদা যে একটু আগে বললেন আমাদের সময় তো খুব কম, কিন্তু ওই যাতায়াতের ফাঁকে, কাজের ফাঁকে কানে হেডফোন লাগিয়ে গল্প শোনার যে অনুভূতিটা, তা কিন্তু ওই এক রোজ নামচার মধ্যে একটু মিষ্টি ঝালটা বাড়িয়ে দেয়। তাই সকলে গল্প শুনুন। দাদা ভাইয়ের ইউটিউব চ্যানেল সুপ্রিয় সুদীপ ব্যানার্জি ইউটিউব চ্যানেলে গিয়ে সকলে সাবস্ক্রাইব করুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে, নাটক নিশি। হ্যাঁ, নাটক। আসলে নাটক জীবনে অনেক কিছু যেগুলো আমরা জানি, বুঝিও না বোঝার ভান করি, তারা তো আমাদের চোখে আঙুল দিয়ে এমন সব নাটকই কিন্তু দেখিয়ে দেয়। কবিরা লিখছেন
ফিরে এসো আগুন, বহু দিন ঘর ছাড়া তুমি। কতবার কতভাবে চেয়েছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে, প্রিয়তম আমার। আজ তোমায় ডাক পাঠাচ্ছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। আজ তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ। আগুনটা, যে আগুন আমাদের মধ্যে মনীষীরা জাগিয়ে রেখেছিলেন, লেখকরা জাগিয়ে রেখেছিলেন, সেই আগুন, সেই সূর্য কিন্তু অস্তমিত। শেষ করছি না, সেই গল্পে আমরা আপনাদের সামনে তুলে ধরছি, শেষ করছি না, সেই গল্পে আমরা আপনাদের সামনে তুলে ধরছি একটা লুপ, যেখানে মানুষ কিন্তু ফেঁসে আছে। আজকে ভালো আছি তো কালকে নেই, আবার পরশু দিন ভালো আছে তো তার পরের দিন নেই। এই যে আমরা ফেঁসে আছি, সেই গোলক ধাঁধার থেকে বাইরে যাওয়ার কি কোনো উপায় আছে? জানি না। এখন নাটক নিশি কুটুম্ব নিয়ে আসছে ঋত্বিক নাট্যগোষ্ঠী। একবার জোরে হাততালি হয়ে যাক। বিশেষ ঘোষণা। নমস্কার। আজকের অভিনীত নাটকের কাহিনীটি সম্পূর্ণ কাল্পনিক। এই কাহিনীর সহিত যদি কেউ তার ব্যক্তিগত জীবনের বা সমাজ জীবনের কোনো কাহিনীর মিল খুঁজে পান, সেটি সম্পূর্ণ কাকতালীয় বিষয়। এর জন্য আয়োজক সংস্থা এবং নাট্য সংস্থা কোনোভাবে দায়ী নয়। শ্রী শ্রী পরম পিতার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নাটক নিশি কুটম্ব। রচনা অশোক কুমার অধিকারী, প্রয়োগ সঞ্জয় মুখোপাধ্যায়, আলো সঞ্জয় ইলেকট্রিক্স, ধ্বনি ট্রু অডিও, আবহ সঙ্গীত কিশোর বাগ, প্রযোজনায় নিজস্ব কমিউনিকেশন, পরিবেশনায় ঋত্বিক নাট্যগোষ্ঠী। শুরু হচ্ছে নাটক নিশি কুটম্ব। আরে শালা, এ তো মেঘনা চাইতেই জল। হ্যাঁ, এই শাড়ি সায়া ব্লাউজের সন্ধানেই তো আজ রাতে বেরিয়েছিলাম, কিন্তু ওইগুলো যদি একটু নিচের তলার বারান্দায় ঝুলতো না, তাহলে এই লগার আঁকশিতে লাগিয়ে একবারে টুক করে টেনে নিয়ে এই ব্যাগের মধ্যে পুরি কেল্লা ফতে। তা নাই দেখে, হ্যাঁ, ওগুলা শুকুর দিয়েছে দোতলার বাড়ির ছাদে। এই বাড়ির লোকগুলাকেও বলি, এই আমাদের মতো ছিটকে চুলের কথা একটু ভাবে না। নেহাত নেহাত মালাকে কথা দিয়েছি, তাই রিক্সটা নিচ্ছি। গরিব মজনু তার লায়লার জন্য কি উপহার নিয়ে যাচ্ছে না, অন্যের ব্যবহার করা পুরনো শাড়ি সায়া ব্লাউজ। আর সারা গরিব গুলোকেও বলি, হ্যাঁ, পেটে ভাত নেই তো প্রেম ভালোবাসা আছে কোত্থেকে? আসলে ওই একটা গান আছে না, প্রেম তো করা যায় না রে সই, প্রেম তো হই যায়। মানে আমারও হয়েছে তাই। মনে পড়ে সেই রাতটা, যে রাতে ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। এই রে,
আরে আমার পরিচয়টাই আপনাদের দেয়া হয়নি। হ্যাঁ, মানে আমি হলাম ঘন্টা, মানে বাজানো ঘন্টা নয়, আমার নাম ঘন্টা। ছিচকে চুরি আমার পেশা, কিন্তু আমার বাপ ঠাকুরদা চোর ছিল না, তাদের অভাব ছিল, কিন্তু তারা একবারে সম্মানের সঙ্গে বেঁচেছেন। আর আমার অভাবে স্বভাব নষ্ট হয়েছে। জানেন, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, মানে এই যে আপনারা সবাই বসে আছেন আর আমি এই যে একা দাঁড়িয়ে বকবক 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 করছি, এটা কি আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, লাগছে লাগছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না মানে আমি ভাবছিলাম হয়তো আপনাদের মধ্যে থেকেই এখনই কেউ চিৎকার করে বলে উঠবেন, এই যে দাদা, আরে আর কতক্ষণ একা ঘ্যানের ঘ্যানের করবেন, এবারে অন্য কাউকে নিয়ে আসুন। আমারও সেই একই কথা। হ্যাঁ, যেটা বলতে গিয়ে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। দুদিন আমার এই পেটেতে দানা পানি পড়েনি। তো সেই রাতে আমি চুরি করতে গেছি একটা টালির বাড়িতে। হ্যাঁ, চালে উঠেছি, টালিটা খুলে নিচেই নেমেছি, ধুর শালা, কিচ্ছু নেই। আরে এই তো দুটো থালা, একটা ঘটি। শালা, এইগুলো নেবো, ব্যাগের মধ্যে পুরবো আর কেটে পড়বো। হ্যাঁ, দেখি। হ্যাঁ, আরে শালা, এ তো পান্তা ভাত। হ্যাঁ, বাবা, আবার একটা আলু সেদ্ধ, হ্যাঁ, আবার কাঁচা লঙ্কা বাঁচে। হ্যাঁ হ্যাঁ, ভাতের গন্ধে খিদেটা একেবারে দ্বিগুণ হয়ে উঠছে। হ্যাঁ, আর দেরি করলে চলবে না, চট করে খেয়ে নি, থালাটা নিয়ে কেটে পড়বো। কি হলো? খাও, খুব খিদে পেয়েছে তাই তো? না মানে মানে আপনার ভাত, মানে তোমার ভাত তুমি খাবে না? কি করে খাই বলো? অতিথি নারায়ণ, তাদের না খাই কি বাড়ির মেয়েদের খাওয়া উচিত? কি বললা? আমি অতিথি? আমি নারায়ণ? আরে আমি শালা রাতে অপরের বাড়িতে চুরি করতে এসে ভাত পেদাচ্ছি, আর আমি শালা নারায়ণ হয়ে গেলাম? আহা, তুমি এত চড়ছো কেন? আচ্ছা, চড়বো না? তুমি বলো, এই দুদিন আমার পেটেতে দানা পানি পড়েনি, তো খিদের জ্বালায় মানুষের মেজাজ কি ঠিক থাকে? তাই তো বলছি, ভাতটা খেয়ে নাও, পেটও ঠান্ডা হবে, মেজাজও ঠান্ডা হবে। তোমার বাড়া ভাত আমি খাবো কেন? আচ্ছা, তাই খাবে না তো? ঘরের টালি খুলে ঢোকার দরকার কি ছিল? দরজা তো ভেজানোই ছিল, ঠেলেই খুলে যেত। কি যে বলো না, আরে আমরা শালা চোর, আমাদের তো ওই দরজা ভেঙে কিংবা টালি খুলে ঘরে ঢুকতে হয়, আমাদের তো একটা প্রেস্টিজ আছে নাকি?
আরে দরজা ঠেলে ঢুকলে তো ওই কুকুরের মতো ঢোকা হয়ে যায়। তাহলে ওই চুরি চুরি ব্যাপারটা থাকলো কোথায়? যদিও আমি চোর সমাজে খুবই নিকৃষ্ট, আরে ধরা পড়লাম মেলানিও খাই খুব। বাহ, তুমি খুব সুন্দর কথা বলো তো। হ্যাঁ, আমি আবার কোথায় সুন্দর কথা বললাম বোঝো? আরে আমি তো বললাম চোর কুকুর এই সব নিয়ে কথা। আসলে আসলে কি জানলে, তোমার মনটা না, তোমার মনটা খুব সুন্দর, সেই জন্য আমার বাজে বাজে কথাগুলো তোমার খুব ভালো লাগছে। আমার আমার মন সুন্দর? তুমি কি করে বুঝলে? আচ্ছা, বোঝা বুঝির কি আছে? আমি শালা চোর, কোথায় রাত্রিরে চুরি করতে এসেছি, কোথায় তুমি চিৎকার করবে, চেঁচামেচি করবে, লোকজন ডাকবে, আমাকে তাদের হাতে তুলে দেবে, তা নয় আমাকে একবারে ঘরে বসিয়ে পাকার বাতাস করে ভাত খাওয়ার জন্য সাজছ। ভালো মনের মানুষ না হলে কেউ কি এটা করতে পারে? দেখো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না। তোমাকে তো আমি সেই থেকে বলছি যে এসে ভাতটা খেয়ে নাও, তুমি তো খাচ্ছ না। এসো তো। যাবো? এসো, হ্যাঁ, বসো, বসবো? খাও, খেয়ে নাও। খাবো? একটু আগে তুমি জানতে চাইছিলে না আমি ওই লোকজন ডেকে তোমাকে ধরিয়ে দিলাম না কেন? হ্যাঁ, জ্বালা, বুঝলে? পেটের জ্বালা, খিদের জ্বালা, এই আমরা আমরা গরিবরা খুব খুব ভালো করে বুঝি। আর ওই 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 নুন ভাতটা, ওই নুন ভাতটা যে আমাদের কাছে কতটা দামি বোঝে আমাদের ওই নেতা মন্ত্রীরা। তাই তো ওই ভাতা ভান্ডারের নামে ওই 1-1.5 টাকা দিয়ে ওই ওদের পিছনে লোকবল বাড়ায়। আরে এই আমাদেরকেও দেখো, আমরা ওই পেটের জ্বালায় ওই যা পাই তাই খেয়ে হজম করে ফেলি। আর ওই ওদের দলে নাম লেখাই, ভাবি না বিষ পান করছি নাকি অমৃত। বাহ, বাহ, কি সব বড় বড় কথা বলছো, ওসব আমার মাথাতেও আসে না। হ্যাঁ, আসে না, আসে না বলেই তো ওই ওদের দলে এত ভিড়। যেদিন আসবে দেখো সেদিন ভিড় পাতলা হয়ে যাবে। তবে তবে সেদিনও জানো, সেদিনও ওই তেল পেশাইয়ের জন্য নতুন ঘানি তৈরি হয়ে যাবে। ওই মধ্যবিত্ত গরিবদের ওই ওদের হাত থেকে না মুক্তি নেই, মুক্তি নেই। আমাদের মতো মানুষগুলো ওই ওদের তৈরি করা জাঁতা কলে পেশাই হতেই থাকবো, হতেই থাকবো। ঠিক ঠিক বলেছ। ও পেটের আগুনটা নিভলো। বলছি বলছি আর চারটি ভাত হলে ভালো হতো, তাই না? না 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 না, ওতে অসুবিধা নেই, বাকিটা আমি জল দিয়ে ভর্তি করে নেবো। আর যা পেলাম কম কি, ঠিকই আছে। আরে আরে থালা থালা, তোমার এটা তুলতে হবে না, তুমি রাখো, তুমি হাত ধুয়ে উঠে পড়ো, আমি রেখে আসছি। এখানে হাত দেবো? হ্যাঁ, ও এই না জলটা খাও। না, হ্যাঁ, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমার স্বামীর কথা জানতে চাইছো, তাই তো? না 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 না, ওসব কথা জানতে চেয়ে আমি শুধু শুধু তোমার মনে দুঃখ দিতে চাই না। মানে আমি জানতে চাইছি, তুমি এই যে একা থাকো, তো তোমার ভয় করে না? ভয়? হ্যাঁ, ভয়?
ভয় তো ভয় তো এই শরীরটাকে নিয়ে। জানো, ওই কুকুর শেয়ালগুলো চারপাশে ঘুরঘুর করে আমার। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এই যে এটা এটা দেখেছো? এই হাঁসুয়াটা, এটা ওদের দেখে বলি নিজেকে 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 শেষ করে দেবো, তবু কাউকে ভোগ করতে দেব না। শুনে শুনে ওরা ভয়ে পালায়। ভগবান ভগবান যে সাজা আমাকে দিয়েছেন তা মাথা পেতে নিয়েছি। তবে তবে জানো, ও যতদিন বেঁচে ছিল তখন তখন আরো বেশি ভয় করতো আমার, আরো বেশি ভয়। ভয়? কিসের ভয়? ওকে ওকে হারানোর ভয়। আর সেটাই ঘটলো। এখন এখন ওই হিরোর বাড়ি কাজ করে বেড়াই, আর ওদের সংসারের পুরনো কাসন্দি শুনি। আমার আমার মনের কথা শোনার মতো লোক কোথায়? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। তবে তবে অনেকদিন পর তোমার সাথে অনেক অনেক কথা বললাম আমি। আসলে সমব্যথীর বড়ই অভাব। দেখো, তুমি যদি কিছু মনে না করো, আমাকে তোমার সব কথা বলতে পারো। জানলে তো, আমার মনে অনেক কষ্ট আছে, অনেক ব্যথা আছে, কিন্তু আমি কাউকে বলতে পারি না। কেন? নিজেকে বাঁচানোর তাগিদে। হয়তো ওই কথা বললে আমার এই জীবনটাই চলে যেতে পারে। ও তুমি বুঝবে না। থাক থাক থাক, তোমাকে বলতে হবে না। জানো, আমারও না একটা সুখের সংসার ছিল। তাই? ও মানে অজয়, ও কারখানায় কাজ করতো। আচ্ছা, ও হপ্তা মজুরি পেত। বেশ। যা পেত তাতে আমাদের অভাব ছিল না। আচ্ছা। ছেলেবেলায় ওর মা বাবাকে হারায়, তখন থেকে ওর কাকা ওকে মানুষ করে। আচ্ছা। কিন্তু ওর কাকিমা ওকে পছন্দ করতো না, তাই কারখানায় কাজ পাওয়ার পরে ও ওখান থেকে চলে আসে। জানো, ও চলে আসার পরেও ওর কাকাকে প্রতি মাসে টাকা পাঠাতো। তারপর আমি এলাম এই সংসারে। সময়টা ভালোই কাটছিল জানো, কিন্তু ওর ওই রাজনীতি করাটা আমি ঠিক পছন্দ করতাম না। ও রাজনীতি করতো? হ্যাঁ গো, ও দলের ভালো কর্মী ছিল, সৎ কর্মী। তাই ওদের দল ওকে ছাড়তে চাইতো না। আর সেটাই ওর জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো।